আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে। সঙ্গে আছি নাহিদ জামান সোমা। শুরুতেই পায়নির ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। গুলশানে সন্ত্রাসী হামলার সন্দেহভাজন 4 জনের ভিডিও প্রকাশ, ধরিয়ে দেওয়ার অনুরোধ। রাজধানীতে শিবিরের 20 জন আটক, জয়পুরহাটের বিচারক ও সরকারি কর্মকর্তাদের হত্যার হুমকি। জঙ্গি ও সন্ত্রাসীদের বিচার করলেই হবে না, জনগণের মধ্যে সন্ত্রাস বিরোধী মনোভাব গড়ে তুলতে হবে বললেন প্রধানমন্ত্রী। জাতীয় ঐক্যের পরিবর্তে জাতিকে বিভক্তির কথা বলেছেন প্রধানমন্ত্রী। অভিযোগ নোমানের, যে কোনো অশুভ পরিস্থিতি মোকাবেলায় ঐক্যের ডাক সৈয়দ আশরাফের। ডিএমপি কমিশনারের সতর্ক বার্তাকে মন্ত্রীরা গুরুত্ব দিলেও বিচলিত নন, মন্ত্রণালয়ের নিরাপত্তা জোরদার, সাধারণ মানুষকেও সাবধানে থাকার আহ্বান। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 4র্থ মৃত্যুবার্ষিকী আজ। নুহাশপল্লীতে কবর জিয়ারত করলেন পরিবারের সদস্যরা, হুমায়ুন ভক্তদের শ্রদ্ধার্ঘ্য। শুনছিলেন পায়নির ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত সন্দেহে 4 জনকে চিহ্নিত করে র্যাব ভিডিও প্রকাশ করেছে। তাদের ধরিয়ে দিতে অনুরোধ করা হয়েছে। এদিকে ডিবি যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানিয়েছেন, নিখোঁজদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে, যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে রাজধানীর খিলগাঁওয়ের একটি মেস থেকে ককটেল, চাপাতি এবং জিহাদি বইসহ শিবিরের 20 জনকে আটক করেছে পুলিশ। 1 জুলাই স্প্যানিশ রেস্তোরাঁয় দেশের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি হামলার সঙ্গে জড়িত ও মদতদাতাদের ধরতে মরিয়া আইনশৃঙ্খলা বাহিনী। জড়িত সন্দেহে 4 জনকে চিহ্নিত করে ভিডিও প্রকাশ করেছে র্যাব। তাদেরকে ধরিয়ে দিতে অনুরোধ করা হয়েছে। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায় 4 জনের মধ্যে 3 জন পুরুষ ও 1 জন নারী। পাশাপাশি সিলভার রঙের একটি মাইক্রোবাসকেও সন্দেহ করা হচ্ছে। 4 জনকে কয়েকবার আসা যাওয়া করতে এবং একে অন্যের সঙ্গে কথা বলতেও দেখা গেছে। এরা একটি জায়গাতেই অবস্থান করছিল। এদিকে দিন যত যাচ্ছে নিখোঁজদের তালিকা ততই বাড়ছে। রাজধানীর মালিবাগের এই বাড়ির এক পরিবারের 5 জন নিরুদ্দেশ। তারা হলেন ডাক্তার খন্দকার রকুনউদ্দিন ও তার স্ত্রী নাইমা আক্তার। তাদের 2 মেয়ে রেজওয়ান রোকন নাদিয়া ও রামিতা রোকন এবং নাদিয়ার স্বামী সাদ কায়েস। তাদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায় 1 বছর ধরে তারা নিরুদ্দেশ। যতটুকু জানি আমরা যে ওই গত রোজার ঈদের আগে, ঈদের সময় মানুষ যেভাবে বাইরে বেড়াতে যায় এইভাবেই তারা বাইরে বেড়াতে গেছে, জাস্ট এতটুকুই। গোয়েন্দারা জানান নিখোঁজদের তালিকা হচ্ছে। একটা মিসিং এর পিছনে এক ধরনের গ্রাউন্ড থাকতে পারে। তো আমরা ওই টেরোরিস্ট কানেকশনে যে সমস্ত মিসিং আমাদের কাছে মনে হয় সেইগুলোকে প্রায়োরিটি দিয়ে এই তালিকা আমরা তৈরি করব এবং এই ব্যবস্থা নেব যে কোথায় আছে খুঁজে বের করার। অন্যদিকে খিলগাঁয়ের একটি মেস থেকে স্থানীয় ছাত্র শিবিরের সভাপতি ও সেক্রেটারি সহ 20 জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছে রয়েছে, আমরা এটা ভালো উদ্দেশ্যে তারা অবস্থান করছিল এটা বলবো না, তবে আমরা তদন্ত শুরু করেছি, এর উপরে আমরা তদন্তে এটা বেরিয়ে আসবে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন সহ কয়েকটি ধারায় মামলা করা হয়েছে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জয়পুরহাট জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহিম সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের হত্যা, বিভিন্ন সরকারি স্থাপনা উড়িয়ে দেওয়া সহ আত্মঘাতী হামলার হুমকি দিয়ে চিঠি দিয়েছে দুর্বৃত্তরা। হুমকি সম্বলিত চিঠিটি গত 14 জুলাই ডাকযোগে পাঠানো হয় বলে নিশ্চিত করেছে পুলিশ। সোমবার রাতে জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এ ব্যাপারে জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহিম জয়পুরহাট সদর থানায় জিডি করেছেন। হাতে লেখা ওই চিঠিতে 20 থেকে 24 জুলাইয়ের মধ্যে জয়পুরহাটের আদালত ভবন সহ বেশ কিছু সরকারি ভবন, ব্যাংক, মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এছাড়া পুরোহিত এবং সেবায়েত সহ জেলার বেশ কিছু ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে হত্যা করা হবে বলেও ওই চিঠিতে হুমকি দেওয়া হয়েছে। সন্ত্রাসী জঙ্গিবাদীরা ধরন পাল্টাচ্ছে, তাই প্রতিটি বাহিনীকে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জঙ্গিদের শুধু বিচার নয়, জনগণের মধ্যে সন্ত্রাস বিরোধী মনোভাব গড়ে তুলতে হবে। স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর 30তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্র সরকার প্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় 1986 সালে গঠিত হয় রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনী। পরে বাহিনীর নাম দেয়া হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF। 30তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এ বাহিনীর ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, প্রতিষ্ঠার পর থেকেই SSF দক্ষতার সাথে VVIPদের নিরাপত্তায় সফলতার সাথে দায়িত্ব পালন করছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনা উল্লেখ করে SSF সহ প্রতিটি বাহিনীকে আধুনিক প্রযুক্তিতে আরও পারদর্শী করে গড়ে তোলার উপর জোর দেন প্রধানমন্ত্রী। প্রযুক্তির ব্যবহার যেমন আর্থসামাজিক উন্নয়নের কাজে
লাগছে, আবার সেই সাথে সাথে ধ্বংসাত্মক কাজেও কিন্তু এই প্রযুক্তি ব্যবহার হচ্ছে। সেজন্য আমি মনে করি আমাদের দেশের প্রত্যেকটা বাহিনীতে এই আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন, সেটা চর্চা করা, সেটা ব্যবহার করা, সে সম্পর্কে আরও শিক্ষা গ্রহণ করা এবং প্রশিক্ষণের সাথে সাথে এই নতুন নতুন নবসৃষ্ট প্রযুক্তি, নব আবিষ্কৃত প্রযুক্তি যা মানুষের কল্যাণেও যেমন কাজে লাগছে, আবার ধ্বংসাত্মক কাজেও ব্যয় হচ্ছে। শেখ হাসিনা বলেন, ইসলাম ধর্মে জঙ্গিবাদের কোনো স্থান নেই, তাই ধর্মের মূলবাণী পৌঁছে দিতে হবে জনগণের কাছে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এটা আমাদের ধর্মের সাথে কখনোই মেলে না। আমরা ইসলাম শান্তির ধর্ম এবং প্রত্যেকটা ধর্মেই শান্তির বাণী বলা আছে, কাজে সেটা যথাযথভাবে যাতে শিক্ষা গ্রহণ হয় সেদিকে দৃষ্টি দেওয়া। কারণ এটা শুধুমাত্র আমরা এখন তদন্ত করছি বা আসামি ধরছি, তাদের বিচার করছি, সেটা করলেই হবে না। সামাজিকভাবে একটা আন্দোলন গড়ে তুলতে হবে, প্রত্যেকটা মানুষের ভিতরে সচেতনতা আনতে হবে, প্রত্যেকের ভিতরে এই জঙ্গি সন্ত্রাসীবাদ বিরোধী একটা মনোভাব সৃষ্টি করে সকলে মিলে কাজ করতে হবে। অনুষ্ঠানে এসএসএফের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হয় একটি চিত্রকর্ম ও ক্রেস্ট। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের বিদায়ী হাইকমিশনার সুজা আলম। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎকারে হাইকমিশনার নারীর ক্ষমতায়ন, জনসংখ্যা নিয়ন্ত্রণ সহ আর্থসামাজিক ক্ষেত্রে অসামান্য সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। এসব ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা পাকিস্তান কাজে লাগাতে পারে বলেও জানিয়েছেন। এই সময় নভেম্বরে ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের আমন্ত্রণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৌঁছে দেন সুজা আলম। বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় আলোচনা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এসব তথ্য জানিয়েছেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের পরিবর্তে প্রধানমন্ত্রী জাতিকে বিভক্তির কথা বলেছেন, মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক মতবিনিময় সভায় তিনি বলেন, সন্ত্রাসবাদ জঙ্গিবাদ মোকাবেলায় বিএনপি চায় সংলাপের মধ্য দিয়ে জাতীয় ঐক্য হোক। ঐক্য ছাড়া জঙ্গিবাদ সমস্যার সমাধান করা সম্ভব নয়। বিএনপি জামায়াতকে দোষারোপ করে সরকার জঙ্গিবাদকে উৎসাহিত করছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, জঙ্গিবাদ সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সমস্যা। এই সমস্যা মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা চাই জাতীয় ঐক্য। আমরা আবারও পুনর্বার আহ্বান করি যে জাতীয় ঐক্যের কথা যেভাবে প্রধানমন্ত্রী বলেছেন সেটা জাতীয় ঐক্যের কথা নয়, সেটা জাতিকে বিভক্ত করার কথা। কাজে জাতিকে বিভক্ত করার মধ্য দিয়ে আমরা জনগণকে একটি অতল সমুদ্রে ভাসিয়ে দিতে পারি না। তাদের জীবন আমাদের রাজনৈতিক কারণে এবং আমাদের যে দায়িত্ব, সে দায়িত্ব অবহেলার কারণে অথবা আমাদের দলীয় সংকীর্ণতার কারণে আমরা ধ্বংস করতে পারবো না। আমরা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশকে রক্ষা করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য সবাইকে সজাগ এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, গুলশান হামলা সফল করতে না পেরে বেগম খালেদা জিয়া ঐক্যের ডাক দিচ্ছেন, তার জোটের সঙ্গে ঐক্য হতে পারে না। মঙ্গলবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেছেন, লাখ লাখ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর এই স্বাধীনতার নায়ক জাতির পিতা বঙ্গবন্ধুকে ৭৫-এর ১৫ আগস্ট সপরিবারে হত্যার মধ্য দিয়ে দেশটাকে পিছিয়ে দেয়া হয়েছে। বঙ্গবন্ধুকে আমরা রক্ষা করতে পারি, কিন্তু দ্বিতীয়বার যাতে সেই অ্যাক্সিডেন্ট না হয় সেটা কিন্তু আমাদেরই, আমরা যারা মুক্তিযুদ্ধ সেই দায়িত্বটা কিন্তু আমাদেরই নিতে হবে। একই জায়গায় আরেক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, জঙ্গিদের মদতদাতা বিএনপি জামায়াত, তাদের সাথে ঐক্য হতে পারে না। গুলশানের ঘটনা হওয়ার পর খালেদা জিয়া কিন্তু একটা বিবৃতি দিচ্ছিল, নাকি খেয়াল করে নাই যে বিপ্লব নাকি হয়ে গেছে দেশে, কিছু বিদেশি নাগরিককে জবাই করে ঐতিহাসিক হত্যাকাণ্ডকে বলছে যে এটা একটা বিপ্লব হয়ে গেছে। যখন দেখছে যে সুবিধা না হয়তো নেই কিছু, তখন জাতীয় ঐক্য চাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায়
আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির অর্থায়নে জামায়াত শিবির দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। অস্তিত্ব টিকিয়ে রাখতেই বিএনপি জাতীয় ঐক্যের প্রস্তাব দিচ্ছে বলেও মনে করেন তিনি। দীপন দাওয়ান, বাংলাভিশন, ঢাকা। মন্ত্রিপরিষদ সদস্যদের ওপর হামলা হতে পারে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার এমন এসএমএস পাওয়ার কথা স্বীকার করেছেন মন্ত্রীরা। তবে এমন আশঙ্কায় বিচলিত নন তারা। এ বার্তা পাওয়ার পর মন্ত্রীদের নিরাপত্তা বাড়াবার পাশাপাশি মন্ত্রণালয়ের নিরাপত্তাও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রীরা। গুলশানে সন্ত্রাসী হামলার পর সবাই যখন নিরাপত্তা নিয়ে বিচলিত, তখনই ডিএমপি কমিশনার মন্ত্রীদের কাছে একটি এসএমএস পাঠায়, যাতে বলা হয়েছে মন্ত্রিপরিষদের সদস্যদের ওপর হামলার আশঙ্কার তথ্য রয়েছে গোয়েন্দাদের হাতে। এমন বার্তা পেয়ে আরও সতর্ক হবার কথা বললেও আতঙ্কিত বোধ করছেন না মন্ত্রীরা। তবে একটা কথা বলতে পারি, এতে আতঙ্কিত হওয়ার কিছু নাই, কারণ আমি তো আগেই বলেছি যে আমাদের জীবনে এই ধরনের ঘটনা বহুবার ঘটেছে এবং আমি আশা করি যে এই সতর্কতা কেবল আমাদের জন্য নয়, এই সতর্ক আমাদের সবারই থাকা উচিত। আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের কাছেও তো এই বার্তা গিয়েছে। কাজেই এখানে আমরা সঠিক কাজ করছি, দেশ নিয়ন্ত্রণে আছে এবং এখন দেশে এটা নিয়ে এত আমরা চিন্তা করি না। আমরা রোগটা ধরতে পেরেছি এবং রোগটা যথাযথ যা যা ব্যবস্থা নেওয়ার, যা ওষুধ দেওয়ার, সেটা আমরা ইনশাল্লাহ দিব আপনাদের সকলকে নিয়ে। 1 জুলাই গুলশানের হামলার পর কোনো আশঙ্কাকে আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী। তিনি বলেন, মন্ত্রী ছাড়াও দেশের সাধারণ মানুষের নিরাপত্তায় কাজ করছে বর্তমান সরকার। আমাদের কিন্তু নিশ্চিন্ত হওয়ার অবকাশ খুব কম। আমরা যে কমপ্লেসেন্ট হব সেটার অবকাশ নাই, সেই জন্য আমরা সাবধানতা অবলম্বন করছি। আমাদের সিকিউরিটি এখনো বাড়ানো হয়েছে, যা আছে তা আমরা মনে করি পর্যাপ্ত আছে। সারা দেশের লোককে সিকিউরিটি দেওয়ার জন্য যেটা করার প্রয়োজন, যেই জনবল নিয়োগ করার প্রয়োজন, সেটা করা হচ্ছে। মন্ত্রীদের পাশাপাশি সাধারণ মানুষও যেন সাবধানে থাকে সে আহ্বানও জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। হালকাভাবে নেওয়ার কোনো অবকাশ। মাহফুজুর রহমান, বাংলাভিশন, ঢাকা। এদিকে জননন্দিত কথাশিল্পী হুমায়ুন আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হলো আজ। এ উপলক্ষে গাজীপুরে নুহাশপল্লীতে কোরআন তেলাওয়াত সহ নানা আয়োজন চলে দিনভর। নুহাশপল্লীতে হুমায়ুন আহমেদের কবর জিয়ারত করেন ভাই বোন সহ পরিবারের অন্য সদস্যরা। তার গড়ে তোলা নুহাশপল্লীতে এতিমদের জন্য খাবারের আয়োজনও ছিল। অন্যদিকে হুমায়ুন আহমেদের পৈতৃক বাড়ি নেত্রকোনার কেন্দুয়ার কুতুবপুরে নিরাপত্তার কারণে দুদিনের অনুষ্ঠানের বদলে একদিনের কর্মসূচি পালন করা হচ্ছে। এদিকে হুমায়ুন আহমেদের স্ত্রী শাওন ছেলেদের নিয়ে নুহাশপল্লীতে যান এবং কবর জিয়ারত করেন। এ সময় সেখানে তিনি 2টি খেজুর গাছের চারা রোপণ করেন। দল বেঁধে যান হুমায়ুন ভক্তরাও। হুমায়ুন আহমেদ 4 বছর ধরে নাই, কিন্তু তার উপস্থিতি আমরা সবাই টের পাই। সে যেভাবে এই দেশের একেবারে সব ধরনের মানুষকে হৃদয়কে স্পর্শ করতে পেরেছে, আমার মনে হয় না যে আর কেউ এভাবে তার মতন করে পেরেছে। আমরা একটা পারিবারিক মিউজিয়াম করবো আর কি তাকে নিয়ে, তার যত স্মৃতি আছে যাতে ধরে রাখা যায় আর কি। হসপিটালে তো আছেই, তার বাইরেও যদি কোথাও একটা করা যায়। হুমায়ুন আহমেদের তুই রাজাকার কথাটা কিভাবে পুরো বাংলাদেশের সমস্ত মানুষের মুখে মুখে একদম ধ্বনিত হয়েছিল, আমি সেরকম একটা কিছু যদি এখন হুমায়ুন আহমেদ থাকতেন, তিনি অবশ্যই সেরকম একটি ডাক দিতেন। বাংলা কথা সাহিত্যে নতুন মাত্রার কারিগর ছিলেন হুমায়ুন আহমেদ। মধ্যবিত্ত বাঙালির সুখ দুঃখ জীবনাচারকে সাবলীলভাবে ফুটিয়ে তোলার এক নৈপুণ্য দেখিয়েছেন হুমায়ুন আহমেদ। স্বাধীনতার পর আধুনিক বাংলা সাহিত্যের এই পথিকৃতের অতুলনীয় অবদান নাটক, চলচ্চিত্র এবং গানেও। বর্ষা আসবে, মনও কাটবে, ফুটবে কদম ফুল, প্রকৃতি হবে বৈরী, কিন্তু কদম গুচ্ছ হাতে নিয়ে যিনি তৈরি থাকতে বলেছিলেন, তার জন্য আকাশ হয়তো আর উতলা হবে না, কারণ এত সুন্দর কথামালার রূপকার হুমায়ুন আহমেদ নেই বলে। হুমায়ুন আহমেদহীন নুহাশপল্লীও যেন অসহায়। তার প্রিয় জায়গাটিতে সবই আছে আগের মতো, তবুও কি যেন নেই। একরাশ শূন্যতায় ঘেরা গোটা নুহাশপল্লী। সৃষ্টিকর্মগুলো যেন তাকে ডাকছে হাতছানি দিয়ে। এখন তো স্যার আসতেছে না, স্যার আছে যদিও আমাদের পাশে, তবু তাও আগের মতো মজাটা আর নাই। হুমায়ুন আহমেদকে শ্রদ্ধা জানাতে প্রতিদিনই ভক্তরা আসেন, ঘুরে দেখেন নুহাশপল্লীর প্রকৃতির রূপ মাধুরী। তার লেখার মধ্যে একটা
মানে অনন্য ভাব, মানে অসাধারণ, মানে আলাদা করে একটা স্যার যা লিখেন মানে খুব আলাদা। মানে আমি যা বলতে চাই সেগুলাই ওনার পড়ার মধ্যে পাওয়া যায়। অনেক লেখক আসছে এবং ভবিষ্যতে আসবে, ওনার মতো কেউ আসবে বলে আমার মনে হয় না, ওনার শূন্যতা রয়ে যাবে। অসংখ্য নাটক, উপন্যাস ও চলচ্চিত্রের নির্মাতা হুমায়ুন আহমেদের সাহিত্য জগতের আগমন নন্দিত নরকের মাধ্যমে। এরপর হিমু, মিসির আলী, শুভ্র চরিত্রগুলো তৈরি করে পৌঁছে যান জনপ্রিয়তার তুঙ্গে। চলচ্চিত্রেও সমানতালে সফল তিনি। তার তৈরি দুই দুয়ারি, শ্রাবণ মেঘের দিনে, চন্দ্রকথা, আগুনের পরশমণি ও সবশেষ ঘেটুপুত্র কমলাও পায় দর্শক প্রিয়তা। প্রিয় এই লেখকের জন্ম নেত্রকোনা জেলার কুতুবপুর কেন্দুয়া গ্রামে। সবাইকে কাঁদিয়ে 2012 সালের 19 জুলাই চলে যান সদা হাস্যোজ্জ্বল, রসিক ও ভনিতাবিহীন এই মানুষটি। না ফেরার দেশে গিয়ে ভক্তদের কাছে হুমায়ুন আহমেদ যেন আরও জীবন্ত। তার সৃষ্টিগুলো আলোকবর্তিকা হয়ে আজীবন প্রেরণা যোগাবে বলে বিশ্বাস তাদের। বাঙালিকে নতুন করে বৃষ্টি আর জ্যোৎস্নার সৌন্দর্য উপভোগ করতে শিখিয়েছিলেন কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ। বৃষ্টিকে খুব বেশি ভালোবাসতেন বলেই হয়তো শ্রাবণের অজর বৃষ্টির ধারার ছোঁয়া নিয়ে তিনি চলে গেছেন পরপারে। তাই তো তাকে স্মরণ করে এখনো প্রকৃতি যেমন কাঁদে, তেমনি কাঁদে ভক্তদের হৃদয়। শ্বেত আহমেদ, বাংলা ভিশন, নুহাসপল্লী, গাজীপুর। জনগণ চাইলে তুরস্কে মৃত্যুদণ্ডের বিধান পুনর্বহাল হবে, আবারও সাফ জানিয়ে দিলেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। আর এই মৃত্যুদণ্ডের ইস্যুকে কেন্দ্র করে ব্যাপক টানাপোড়েনের মুখে তুরস্কের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন আর যুক্তরাষ্ট্রের সম্পর্ক। অবশ্য ষড়যন্ত্রকারীদের শাস্তির বিষয়কে ঘিরে মিত্রদের সঙ্গে দ্বিমত থাকলেও ব্যর্থ অভ্যুত্থান প্রেসিডেন্ট এরদোগানের জন্য শাপে বর হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, প্রতিপক্ষকে ঘায়েল করে ক্ষমতা কুক্ষিগত করার বড় একটা সুযোগ পেলেন এরদোগান। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ভোরের আলো তখনও ফোটেনি। তুরস্কের ইস্তানবুলে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের বাসভবনের সামনে অপেক্ষমান হাজারো মানুষ। সমস্বরে দাবি তুলেছে সেনা অভ্যুত্থানে জড়িতদের মৃত্যুদণ্ডের। তাই বক্তব্যের শুরুতে স্পষ্ট ভাষায় প্রেসিডেন্ট এরদোগান জানিয়ে দিলেন জনদাবি মানতে প্রস্তুত তিনি। তুরস্ক একটি গণতান্ত্রিক দেশ, আমরা জনগণের দাবি অগ্রাহ্য করতে পারবো না। জনগণ মৃত্যুদণ্ডের বিধান পুনর্বহাল চাইলে পার্লামেন্টে তা নিয়ে আলোচনা হবে। এমন এক সময় এরদোগান আবারও এই মন্তব্য করলেন যখন মৃত্যুদণ্ডের ইস্যুকে কেন্দ্র করে ইউরোপের মিত্র দেশগুলোর সাথে সম্পর্কের ব্যাপক টানাপোড়েনের মুখে তুরস্ক। মৃত্যুদণ্ডের বিধান পুনর্বহাল হলে তুরস্কের ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্তির স্বপ্ন শেষ হয়ে যাবে। এরই মধ্যে এমন হুঁশিয়ারিও দিয়ে রেখেছে ইউভুক্ত দেশগুলোর নেতারা। তবে এই হুমকিরও কড়া জবাব দিলেন তুর্কি প্রেসিডেন্ট। বললেন, ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তির কথা আমরা অস্বীকার করছি না, তবে চুক্তিতে যেমন সই করেছি তেমনি সেখান থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে পারবো আমরা। তাছাড়া ইউরোপ বাদে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সহ বিশ্বের প্রায় সব দেশে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে প্রধান বিরোধী দলগুলোর সাথে আলোচনা শুরু করেছেন দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইরদিলিম। তবে শাস্তির বিধান যাই হোক, ব্যর্থ অভ্যুত্থানকে পুঁজি করে প্রেসিডেন্ট এরদোগান নিজের ক্ষমতা আরও বাড়াবেন এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, জনগণের সমর্থনের সুযোগে প্রতিপক্ষকে দমনের সুযোগ হাতছাড়া করতে চাইবেন না এরদোগান। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। নিচে গ্রেট ওয়াল সিরামিক সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন, ফিরে এসে থাকছে। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী 20,000 মানুষ, সুনামগঞ্জের পানিবন্দী 20টি গ্রাম, লালমনিরহাটে অপরিবর্তিত। শোলাকিয়ায় হামলার ঘটনায় আটক জাহিদুল রিমান্ড শেষে জেল হাজতে, নাটোরে আটক এবিটি সদস্য মিজানুর 3 দিনের রিমান্ডে। আবারও স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে। অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন লালমনিরহাটের বন্যা দুর্গতরা। জেলার বন্যা পরিস্থিতি আগের মতোই, তলিয়ে গেছে বেশিরভাগ আমনের ক্ষেত। অবনতি হয়েছে কুড়িগ্রামের বন্যার, পানিবন্দী হয়েছেন 20,000 মানুষ, সুনামগঞ্জে পানিবন্দী 20টি গ্রাম। লালমনিরহাটের তিস্তা, ধরলা সহ 12টি নদীর পানি এখনো কমেনি।
পানিবন্দী হাজারো মানুষ ভুগছেন খাবার ও পানীয় জলের সংকটে। আমনের চারা তলিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় এলাকার কৃষকরা। টিউবওয়েলগুলোর গোড়ায় পানি উঠার কারণে আমরা বিশুদ্ধ পানির থেকে অভাব। আমন ধান যে আবাদ করবো তার জ্বালাটাতে সমস্ত নদীর পানি ভেতরে ঢুকে গেছে। তিস্তা পাড়ের গোবর্ধন কমিউনিটি ক্লিনিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়টি যে কোনো সময় নদীগর্ভে হারিয়ে যাওয়ার শঙ্কা স্থানীয়দের। তো বন্যার পানির কারণে এখানে লোকজন আসতে পারতেছে না। আমরা ভ্রাম্যমাণ ভাবে সেবা দিচ্ছি ক্লিনিকে, পাশাপাশি রাস্তাঘাটে, পাশাপাশি আমরা স্পারে গিয়ে ভ্রাম্যমাণভাবে চিকিৎসা সেবা দিচ্ছি। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 53 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। পানিবন্দী 20টি গ্রাম। বন্যা পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতির দিকে যাবে। আমরা আমাদের জনবল নিয়ে সর্বত্র সুনামগঞ্জ জেলার সর্ব জায়গায় আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ রাখছি। এদিকে কুড়িগ্রামের চিলমারি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। তলিয়ে গেছে নতুন নতুন এলাকা। চরম দুর্ভোগে দুর্গতরা। সালেহ জহুর চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় আটক জাহিদুল হক তানিমকে 10 দিন রিমান্ড শেষে জেল হাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ মডেল থানা থেকে তাকে আদালতে নেওয়া হয়। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম খান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ব্যাপারে পুলিশ জানায়, রিমান্ডে তার দেয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। এই মামলায় গত 10 জুলাই জাহিদুল হক তানিমকে 10 দিনের রিমান্ডে নেয় পুলিশ। 7 জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের পাশে সন্ত্রাসী হামলা এবং গোলাগুলিতে 2 পুলিশ সদস্য, 1 হামলাকারী এবং 1 গৃহবধূ এই মোট 4 জন নিহত হন। এদিকে নাটোরের সিংড়া থেকে আটক আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মিজানুর রহমানকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বেলা 11টার দিকে মিজানুর রহমানকে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামের আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে বিচারক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত শনিবার রাতে পুলিশ সিংড়ার বড় বারৈহাটি গ্রাম থেকে একটি ল্যাপটপ এবং জিহাদি বইসহ মিজানুর রহমানকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে সে নিজেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে স্বীকার করে। আবারও নিচ্ছে গ্রেট ওয়াল সিরামিক সংবাদ বিরতি। সঙ্গেই থাকুন, ফিরে এসে যা থাকবে। অনেক শীর্ষ নেতার বয়কট এবং ট্রাম্প বিরোধী বিক্ষোভের মধ্যে চলছে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন। ট্রাম্পের স্ত্রীর বিরুদ্ধে মিশেলের বক্তব্য নকলের অভিযোগ। কাল শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের প্রস্তুতি। বিদেশিরা না আসায় দেশি ট্রেনার দিয়ে ক্যাম্প শুরু। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। শুরুতেই আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। দলের অনেক শীর্ষ নেতার বয়কট এবং ট্রাম্প বিরোধী বিক্ষোভের মধ্য দিয়ে চলছে রিপাবলিকান দলের 4 দিনের জাতীয় সম্মেলন। আর এতে ট্রাম্পের স্ত্রীর বক্তব্যের একটি অনুচ্ছেদের বিরুদ্ধে মিশেল ওবামার বক্তব্য হুবহু নকলের অভিযোগ উঠেছে। জার্মানিতে একটি ট্রেনে হামলা চালিয়েছে আইএসের সমর্থক আফগান অভিবাসী এক কিশোর। ভারতে মাওবাদীদের হামলায় 10 সেনা নিহত হয়েছে। বিশ্বের আরও কিছু খবর নিয়ে থাকছে একটি ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রে চলছে রিপাবলিকান দলের 4 দিনের জাতীয় সম্মেলন। এই সম্মেলনেই চূড়ান্ত হবে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থীর নাম। তবে ট্রাম্পকে সমর্থন দিতে অপারগতা জানিয়ে সম্মেলন বয়কট করেছেন সাবেক 2 প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশ ও জর্জ বুশ এবং সাবেক প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি সহ শীর্ষ নেতারা। ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে। এদিকে সম্মেলনে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের বক্তব্যের একটি অনুচ্ছেদের বিরুদ্ধে হুবহু নকলের অভিযোগ উঠেছে। 2008 সালে ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে ওবামা পত্নী মিশেলের দেয়া বক্তব্য থেকে নকল করা হয়েছে এটি। জার্মানির দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনে হামলাকারী আফগান অভিবাসী কিশোরকে নিজেদের যোদ্ধা বলে দাবি করেছে আইএস। জঙ্গি তৎপরতা পর্যবেক্ষক সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। সোমবার রাতে ধারালো অস্ত্র নিয়ে ওই ট্রেনে হামলা চালায় 17 বছর বয়সী ওই কিশোর। এতে আহত হয় অন্তত 4 জন। পুলিশের গুলিতে নিহত হামলাকারীর পকেটে আইএসের পতাকা পাওয়া যায়। ভারতের বিহারে আগে থেকে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হয়েছে আধা সামরিক বাহিনীর 10 সদস্য। আহত
আহত অনেকের অবস্থা গুরুতর, নিহতের সংখ্যা বাড়তে পারে। এর আগে মঙ্গলবার সকাল পর্যন্ত মাওবাদী বিচ্ছিন্নতাবাদীদের সাথে সিপিআরএফ সদস্যদের বন্দুকযুদ্ধ চলে। ধারণা করা হচ্ছে বিস্ফোরণটিও তারাই ঘটিয়েছে। সিরিয়ার উত্তরাঞ্চলে আইএস নিয়ন্ত্রিত মানবিজ শহরে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহত হয়েছে অন্তত 21 জন, আহত অনেকে। শাকিলা সুলতানা, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার ক্লেমন খেলার সংবাদ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে বুধবার শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের কন্ডিশনিং ক্যাম্প। যদিও শুরু থেকে ক্যাম্পে বিদেশি ট্রেনারদের পাচ্ছেন না ক্রিকেটাররা। প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া 30 ক্রিকেটার ট্রেনিং শুরু করবেন স্থানীয় ট্রেনারদের অধীনেই। এদিকে প্রিমিয়ার লিগে সন্দেহভাজন বোলারদের অ্যাকশন ত্রুটিমুক্ত করতে বুধবার থেকে কাজ শুরু করবে বোলিং অ্যাকশন রিভিউ কমিটি। মার্চে টি-20 বিশ্বকাপের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। ঘরোয়া ক্রিকেটে প্রিমিয়ার লিগও শেষ হয়েছে প্রায় 1 মাস। রোজা ও ঈদের ছুটির বিরতির পর আবারও মাঠে নামছে জাতীয় দল। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে এই ক্যাম্পটিকে গুরুত্বের সাথে নিচ্ছেন ক্রিকেটাররা। যদিও প্রথম দিকে ফিটনেসের উন্নতিতেই মনোযোগ দিচ্ছেন তারা। বেশ কিছুদিন ধরে অফ ফর্মে আছেন ব্যাটসম্যান সৌম্য সরকার। এই কন্ডিশনিং ক্যাম্পকে নিজের ফর্ম ফিরে পাওয়ার প্ল্যাটফর্ম হিসেবে নিচ্ছেন সৌম্য। স্কিল নিয়ে কাজ করছি, কিন্তু ওরকমভাবে সাকসেস হতে পারি নাই। সো এখন চিন্তা আছে যে ফিটনেসের মধ্যে যদি কোনো ফিটনেসে কোনো ঘাটতি আছে কিনা, তো ফিটনেসটা দিয়ে আর কি একটু করবো, মানে জাস্ট প্ল্যানটা একটু চেঞ্জ করা, যে ফিটনেসটা ভালো হলে দেখা যাচ্ছে। জাতীয় দলের ট্রেনার মারিও ভিলাভারায়নের অধীনেই শুরু হওয়ার কথা ছিল এই ফিটনেস ট্রেনিং ক্যাম্প, কিন্তু ছুটি কাটিয়ে এখনও ফেরেননি কোচ, ফিল্ডিং কোচ ও ট্রেনারদের কেউই। তাই স্থানীয় ট্রেনার ইফতেখার আলমের অধীনে শুরু হচ্ছে ক্যাম্প। ফিজিক্যাল কন্ডিশনিংয়ের জন্য আপাতত আমাদের লোকাল যারা কোচ আছে তারাই চালাবে, এবং বাকি যারা আমাদের ন্যাশনাল টিমের সাপোর্ট স্টাফ আছে ওনারা আগামী মাসে প্রথম সপ্তাহে চলে আসবেন। তো বাই দ্যাট টাইম এই যে সময়টুকু এটা লোকাল স্টাফরাই কাজ করবে। একই দিন শুরু হচ্ছে প্রিমিয়ার লিগে সন্দেহভাজন বোলারদের অ্যাকশন রিভিউ কার্যক্রম। প্রথম দিনে অমিতাভ নয়ন ও নাইম ইসলাম জুনিয়রের বোলিং অ্যাকশন নিয়ে কাজ করবেন রিভিউ কমিটি। আমরা দুজন বোলার নিয়ে কাজ শুরু করবো, 10টা থেকে কাজ শুরু হবে। তার আগে আমরা ক্যামেরা যা কিছু সেট আপ করার এগুলো করে রাখবো। তো দুইটা বোলার হচ্ছে একজন নাইম ইসলাম জুনিয়র আর অমিতাভ নয়ন, এই দুইজনকে নিয়ে প্রথম দিন আমরা কাজ করব। এদিকে বিদেশি বোলিং কোচ নিয়োগের বিষয়ে একজনের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েছে বলে জানান জালাল ইউনুস। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। কাল বুধবার থেকে শুরু হচ্ছে হকি ফেডারেশনের উদ্যোগে মির্জা ফরিদ স্মৃতি হকি আম্পায়ার্স টুর্নামেন্ট। হকি ফেডারেশনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, বুধবার থেকে শুরু হওয়া মির্জা ফরিদ স্মৃতি হকি আম্পায়ার্স টুর্নামেন্টে অংশ নিচ্ছে 6টি দল। সাবেক জাতীয় হকি খেলোয়াড় এবং হকি ফেডারেশনের দীর্ঘদিনের কর্মকর্তা মির্জা ফরিদ আহমেদ মিলুর স্মৃতি ধরে রাখতেই আয়োজন। 5 সাইডে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ 16,000 টাকা এবং রানার্স আপ দলকে ট্রফি সহ 8,000 টাকা অর্থ পুরস্কার দেওয়া হবে। এছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এবং ম্যান অব দ্য ফাইনালকে দেওয়া হবে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতার ফাইনাল হবে 27 জুলাই। সংবাদ শেষ করব, তার আগে জানিয়ে দিচ্ছি পাইনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো। গুলশানে সন্ত্রাসী হামলার সন্দেহভাজন 4 জনের ভিডিও প্রকাশ, ধরিয়ে দেওয়ার অনুরোধ। রাজধানীতে শিবিরের 20 জন আটক, জয়পুরহাটের বিচারক এবং সরকারি কর্মকর্তাদের হত্যার হুমকি। জঙ্গি এবং সন্ত্রাসীদের বিচার করলেই হবে না, জনগণের মধ্যে সন্ত্রাস বিরোধী মনোভাব গড়ে তুলতে হবে বললেন প্রধানমন্ত্রী। জাতীয় ঐক্যের পরিবর্তে জাতিকে বিভক্তির কথা বলেছেন প্রধানমন্ত্রী। অভিযোগ নোমানের, যে কোনো অশুভ পরিস্থিতি মোকাবেলায় ঐক্যের ডাক সৈয়দ আশরাফের। ডিএমপি কমিশনারের সতর্ক বার্তাকে মন্ত্রীরা গুরুত্ব দিলেও বিচলিত নন। মন্ত্রণালয়ে নিরাপত্তা জোরদার, সাধারণ মানুষকেও সাবধানে থাকার আহ্বান। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 4র্থ মৃত্যুবার্ষিকী আজ। নুহাশপল্লীতে কবর জিয়ারত করলেন পরিবারের সদস্যরা। হুমায়ুন ভক্তদের শ্রদ্ধার্ঘ্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন, বাংলা লিংক এবং এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 এই নাম্বারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।